হাই, ওয়েলকাম টু অ্যাবস্ট্রাক্ট ক্যাট। তো আজকে আমি আলোচনা করব ক্লাস 11-এর একটা খুব ইম্পর্টেন্ট টপিক, তার নাম হচ্ছে গ্র্যাভিটেশন। ওকে, তো গ্র্যাভিটেশনটা ভালো করে পড়ব। প্রথমে আমরা কনসেপ্টটা ক্লিয়ার করব যে হোয়াট ইজ গ্র্যাভিটেশন, গ্র্যাভিটেশনটা কী জিনিস। ঠিক আছে, তো আজ থেকে অনেক বছর আগেকার ঘটনা। কোপারনিকাস বলে একজন সায়েন্টিস্ট ছিলেন, তিনি বললেন যে পৃথিবীটা সূর্যের চারদিকে ঘুরছে, সূর্যটা স্থির, পৃথিবীটা ঘুরছে। তখন অনেকে মানলো, অনেকে মানলো না, সবাই বললো ও ভুল, পাগল হয়ে গেছে, উল্টো পাল্টা বকে যাচ্ছে, আমরা তো দেখতে পাচ্ছি যে সূর্য ঘুরছে, পৃথিবী দাঁড়িয়ে আছে। তো অনেক দিন এভাবে চললো। তারপরে কেপলার বলে একজন সায়েন্টিস্ট, সে বলল যে কোপারনিকাস যেটা বলেছিল সেটা ঠিক, যে পৃথিবীটা ঘুরছে, সূর্যটা দাঁড়িয়ে আছে। এবার তিনি যখন বললেন যে এটা ঠিক, তখন তিনি তিনটে দিল। তিনটে বলছে কি, পৃথিবীটা যে ঘুরছে তার কিছু প্রোটোকলস থাকতে পারে, কীভাবে ঘুরছে, ঘোরার ফলে কি হচ্ছে, বা তার থেকে আমরা কী কী জানতে পারি, সেটাকে বলছে কেপলারস ল অফ প্ল্যানেটারি মোশন। সেটা আমরা পরে ডিসকাস করছি। তো জানি যে কেপলার্স আমাদের ওই তিনটে দিয়েছিল। তারপরে 1600, লেট 1600 অ্যান্ড 1700 স্টার্টে আমাদের স্যার আইজ্যাক নিউটন, তিনি বললেন একটা টার্ম, সেটা হচ্ছে গ্র্যাভিটেশন, যেটা অনেকটা এই কেপলার্স আর আমাদের কোপারনিকাসের উপর ভিত্তি করে তিনি বললেন যে গ্র্যাভিটেশন টার্ম। তো গ্র্যাভিটেশনটা কি? গ্র্যাভিটেশন মানে হলো একটা অপরকে টেনে রাখছে বা আকর্ষণ বল একটা। সেটা হতে পারে তোমার চক আর ডাস্টারের মধ্যে আকর্ষণ, মানে ডাস্টার চককে টানছে, চক ডাস্টারকে টানছে, এটা হতে পারে না, এটাই ট্রু। দুটো ডাস্টারকে টানছে, এটাও ট্রু, টানছে। ব্ল্যাকবোর্ড আমাকে টানছে, আমি ব্ল্যাকবোর্ডকে টানছি, মানে একটা বল প্রয়োগ করছি দুজনের কাছে থাকার, সেটাও ট্রু। পৃথিবীর ওপরে যে যে বস্তুগুলো দেখতে পাচ্ছি, গাড়ি, বিল্ডিং বলো, যা বলো, সবই কিন্তু পৃথিবীর ওপর দাঁড়িয়ে আছে ডিউ টু গ্র্যাভিটেশন। তার মানে গ্র্যাভিটেশন মানে কি, সৌরজগতের বাইরে বা সৌরজগতের মধ্যে বা পৃথিবী বা গ্যালাক্সি যেখানে খুশি ধরো না কেন, প্রত্যেককে টেনে বা ধরে রাখছে। সে ধরে বা টেনে রাখাটাকেই বলা হচ্ছে গ্র্যাভিটেশন। সে বলটাকে বলা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। ঠিক আছে, যেমন ধরো একটা পার্টিকেলস, হ্যাঁ আরেকটা জিনিস মনে রাখতে হবে, গ্র্যাভিটেশনাল ফোর্স তার উপরে অ্যাপ্লাই হবে যাদের মাস থাকবে, যার জিরো মাস সেখানে গ্র্যাভিটেশন ফোর্স অ্যাপ্লাই হবে না। ধরো একটা পার্টিকেলস, তার মাস হচ্ছে 1 পার্টিকেলস, তার মাস হচ্ছে m1, আর একটা পার্টিকেলস তার মাস হচ্ছে m2, পার্টিকেলসের নাম দিলাম 2। তো নিউটন কি বললো, যে এ এর দিকে একটা ফোর্স থাকবে বা এ এর দিকে একটা ফোর্স থাকবে, সেটা হচ্ছে এফ, একটা ভেক্টর ফোর্স, মানে আমরা জানি ভেক্টর ফোর্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু মাল্টিপ্লিকেশন অফ টু মাসেস m1 টাইমস m2। সেকেন্ড কি বললো, সেকেন্ড বললো ফোর্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল, ফোর্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল ফ্রম দেয়ার সেপারেশন। তো যদি এটা আর হয় তাহলে ইনভার্সলি প্রপোর্শনাল, তাহলে কি হবে, ইনভার্সলি প্রপোর্শনাল স্কোয়ার। কি পেলাম অ্যাকচুয়ালি, যে এফ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/r², আর হচ্ছে সেপারেশন বিটুইন দিস টু পার্টিকেলস। ক্লিয়ার? তাহলে এবার দুটোকে যদি অ্যাড করি তাহলে আমরা কি পাই, এফ প্রপোর্শনাল টু m1 টাইমস m2 বাই r²। এবার এটা তুলতে গেলে কি লাগে, একটা কনস্ট্যান্ট লাগে, সেটা হচ্ছে জি, ক্যাপিটাল জি, m1 টাইমস m2 বাই r²। একে বলা হয় নিউটন লজ অফ গ্র্যাভিটেশন। এই ফর্মুলাটাকে বলা হয় নিউটন লজ অফ গ্র্যাভিটেশন। আর এই ক্যাপিটাল জি কে বলা হয় গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। দ্য ক্যাপিটাল জি ইজ গ্র্যাভিটেশন কনস্ট্যান্ট। ওকে, তার মানে কি পেলাম, একে একটা ফোর্স দিয়ে m2 দিকে টেনে রাখছে বা m2 দিকে যাওয়ার চেষ্টা করছে,
m2 একটা ফোর্স, সেটা আবার m1 এর দিকে আসার চেষ্টা করছে। ঠিক আছে, লাইক ম্যাগনেট, ইফ দেয়ার ইন অপোজিট পোল, একটা এক্সাম্পল, তারা কাছাকাছি চলে আসবে। গ্র্যাভিটেশনটাও সেরকমই একটা, সে কোনো পোলের উপর ডিপেন্ড করে না, সে দুটো পার্টিকেল হবে যাদের মাস আছে, তারা একে অপরের কাছে চলে আসবে, এটাই ট্রু। এবার তার জন্য দুটো জিনিস স্যাটিসফাই করবে। প্রথম হচ্ছে এফ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু প্রোডাক্ট অফ দেয়ার মাসেস, সেকেন্ড এফ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল স্কোয়ার অফ দেয়ার সেপারেশন। ওকে, আর জিটা হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। তো জি এর ইউনিট যদি বার করি, কারণ ফোর্সের ইউনিট আমরা কি জানি নিউটন, ওই স্যার আইজ্যাক নিউটন নামের মতোই নিউটন এসআই ইউনিট। তাহলে জি ইকুয়াল টু এফ টাইমস আর স্কোয়ার বাই m1 টাইমস m2। তাহলে এফ এর ইউনিট কি হয়? এসআই ইউনিট, স্ট্যান্ডার্ড ইউনিট। এফ এর স্ট্যান্ডার্ড ইউনিট হচ্ছে আমার নিউটন, ডিফাইন করলাম ক্যাপিটাল এন দিয়ে, বা ডিনোট করলাম ক্যাপিটাল এন দিয়ে, আর কে ডিনোট করলাম মিটার স্কোয়ার স্মল এন দিয়ে, আর m1 m2 হচ্ছে মাস অফ দ্য পার্টিকেল, সেটাকে আমি দিলাম কেজি। তাহলে কি পেলাম আমি? নিউটন মিটার স্কোয়ার কেজি টু দি পাওয়ার -2। এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট জি এর ইউনিট। আর এই ভ্যালুটা কি মনে রাখবে? ভ্যালুটা হচ্ছে আমার 6.67, ভ্যালু হচ্ছে 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11। এই ইউনিট যেটা আছে সেটা এখানে বসে যাবে। ঠিক আছে, এটা মনে রাখবে। ঠিক আছে, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের ইউনিট আর তার ভ্যালুটা, এটা ফিক্সড ভ্যালু, একটা কনস্ট্যান্ট, তারটা ফিক্সড ভ্যালু। ঠিক আছে, এবার যদি ধরি আমরা কি বলেছি, ফোর্সটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে নিউটনের গ্র্যাভিটেশনাল ফোর্স, তার ফর্মুলা এটা, নিউটনস লস অফ গ্র্যাভিটেশন। তাহলে এটা হচ্ছে নিউটনস লস অফ গ্র্যাভিটেশন। ঠিক আছে, আচ্ছা, ফোর্স তো ভেক্টর কোয়ান্টিটি আমরা সবাই জানি, তার মানে একটা ডিরেকশন থাকবে। এবার সেটা একটু দেখে নিই আমরা, ডিরেকশনটা কিভাবে থাকবে। ধরো m1 পার্টিকলস কি হচ্ছে, এর দিকে যাচ্ছে, তাহলে এর ফোর্স তাহলে কি হবে? F1 to 2 এর দিকে যাচ্ছে। তাহলে ধরি যদি F1 to 2 পার্টিকেল 1 থেকে পার্টিকেল 2 এর দিকে যদি যায়, তাই যে ভেক্টর ফরম্যাটে দেখি, তাহলে কি পাচ্ছি? G কনস্ট্যান্ট m1 টাইমস m2 বাই আর হচ্ছে সেপারেশন বা পজিশন ভেক্টরস। তো সেটা তাহলে কি হচ্ছে আমার, বা রেডিয়াল ভেক্টর যেটা দাও না কেন, রেডিয়াল ভেক্টর তাহলে হবে আর 1 to 2 এর স্কোয়ার, কোন ডিরেকশনে যাচ্ছে? আর 1 to 2 ইউনিট ভেক্টর। ঠিক আছে, F1 2 এর জন্য কি হলো? আর 1 2। এটা আবার উল্টোটাও হতে পারে। উল্টোটা কি হবে তাহলে? উল্টোটা হবে, দেখো, যদি এদিকে যায় F21, F2 থেকে 1 এর দিকে যাচ্ছে, G কনস্ট্যান্ট, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট m1 টাইমস m2 বাই এদিকে গেলে তাহলে কি হবে? r অফ 2 to 1 পজিশন ভেক্টরের স্কোয়ার, r অফ 2 to 1 স্কোয়ার, আর 2 1 এদিক দিয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার নিউটনের ল অনুযায়ী আমরা কি জানি? এভরি রিঅ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। তাহলে কি থাকছে? এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। তো আমরা এই দুটো থেকে কি বলতে পারি? দেখো, F12 মাইনাস F21 ভাইস ভার্সা। তাহলে আর কি লিখতে পারি এখান থেকে? অর F12 প্লাস F21 ইকুয়াল টু 0। ঠিক আছে, বোঝা গেল? কনসেপ্ট ক্লিয়ার আমাদের? নিউটনের ল, তার ভেক্টর ফর্ম, কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে সেটা কিন্তু খুব ম্যাটার করে যায়। ঠিক আছে, আচ্ছা, এবার একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে
নিউটন কি দেখেছিল যে একটা আপেল পৃথিবীর দিকে পড়লো, একটা গার্ডেনে বসেছিল, নিউটনের মাথায় আপেলটা এসে পড়লো। নিউটন ভাবলো যে আপেলটা নিচে কেন এলো, উপরে কেন গেল না। তাই সেই লজিকে যদি আমরা গ্র্যাভিটিটাকে এক্সপ্রেস করি তাহলে কি হয় বলো, আপেলটা নিচে এলো, আপেলটা পৃথিবীর দিকে গেল, পৃথিবীটাও আপেলের দিকে এলো, তাহলে পৃথিবীটা কি উপরের দিকে গেল, আপেলটা নিচের দিকে এলো, না পৃথিবীটা দাঁড়িয়ে ছিল আপেলটা পড়লো, না আপেলটা ছিল পৃথিবীটা আপেলের দিকে গেল। তিনটে কন্ডিশন হতে পারে। কিন্তু আমরা ওই নিউটনের আপেলের গল্প থেকে আমরা কি জানি যে আপেলটা উপর থেকে নিচের দিকে পড়লো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি এখানে যে তিনটে হতে পারে। কি হতে পারে, আপেলটা উপর থেকে নিচে পড়লো, পৃথিবী দাঁড়িয়ে ছিল। সেকেন্ড কি হতে পারে, আপেলটা এদিকে এলো, পৃথিবীটা আপেলের দিকে গেল, মাঝে ধাক্কা খেলো। বা থার্ড হতে পারে আপেলটা উপরেই ছিল, পৃথিবীটা উপরের দিকে উঠে গেল। তিনটে কেস হতে পারে। এবার গ্র্যাভিটি দিয়ে আমরা গ্র্যাভিটেশনাল ফোর্স, নিউটনস লস অফ গ্র্যাভিটেশন আমরা প্রুফ করব, দেখবো যে আপেলটা নিচে, এই তিনটের মধ্যে কোনটা ট্রু, তিনটের মধ্যে কোনটা ট্রু আমরা চেক করব। আচ্ছা, তোমাদের যদি মনে হয় যে কোনটা ঠিক, ডেসক্রিপশনে বলো, দেখবো কার ঠিক হয়। ঠিক আছে, বলবে কিন্তু, হ্যাঁ। তারপরে বলছি যে কোনটা ঠিক বা কোনটা ভুল। তোমাদের সাথে আমার অ্যান্সার, তোমাদের অ্যান্সার চেক করে নাও। এটা ধর পৃথিবী, ধরলাম পৃথিবী, এটা দিলাম রেড অ্যাপেল। ঠিক আছে, তা আমরা কি জানি আপেলটা উপর থেকে নিচের দিকে পড়বে, বা পৃথিবীটা আপেলের দিকে যাবে, বা মাঝামাঝি কোনো একটা ধাক্কা হবে। এই তিনটে জিনিস আমরা জানি, তিনটের মধ্যে একটা ঠিক হবে। এবার নিউটনের সেকেন্ড ল কি বলেছে মনে করে দেখো তো, ফোর্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু অ্যাক্সিলারেশন। তাহলে কি হয়, এফ ইকুয়াল টু এম এ। আচ্ছা, এ যদি নিচের দিকে নামুক বা এ উপর দিকে যাক, ফোর্স কিন্তু সেম থাকবে, তাহলে ফোর্স কনস্ট্যান্ট। ইফ যদি ফোর্স কনস্ট্যান্ট হয় তাহলে আমরা কি পাচ্ছি, এম এ কনস্ট্যান্ট। তাহলে এম ইকুয়াল টু কি পাচ্ছি, যদি কনস্ট্যান্টের ভ্যালু 1 নিই তাহলে হচ্ছে এম প্রপোর্শনাল টু, ইনভার্সলি প্রপোর্শনাল টু এ, কার সাথে, এম এর সাথে, মাসের সাথে। তার মানে দেখতে পাচ্ছি ধরো অ্যাপেলের মাস, মাস অফ অ্যাপেল অ্যান্ড মাস অফ আর্থ, কার বেশি? অবশ্যই মাছ গ্রেটার দেন। তাহলে কি হবে, যার মাস যত বেশি তার অ্যাক্সিলারেশন তত কম। তাহলে কি হবে, acceleration of apple and acceleration of earth উল্টোটা হবে। যদি অ্যাপেলের মাস উইথ রেসপেক্ট টু আর্থের মাস যদি কনসিডার করি, তাহলে অ্যাপেলের মাস কি হবে, একদম জিরো, নেই বললেই চলবে। কেন, আর্থ এতটা বড় বা এত মাস তার বেশি, সেখানে আপেলের ছোট্ট মাস কোনো এফেক্টিভ করবে না। তারপর ধরো অ্যাপেলের মাস হচ্ছে জিরো, আর আর্থের মাস তাহলে কি হবে, অনেকটা বেশি। এবার যার মাস যত বেশি তার অ্যাক্সিলারেশন তত কম। তার মানে কি পাচ্ছি, এ নিচের দিকে আসছে, তাহলে কি হচ্ছে, আর্থের অ্যাক্সিলারেশন জিরো, কারণ তার মাস অনেক বেশি, আর অ্যাপেলের অ্যাক্সিলারেশন বেশি, মাসটা খুবই কম, নেগলিজিবল, একদম জিরো। তাহলে কি পেলাম, আপেলটা উপর থেকে নিচের দিকে এলো, পৃথিবীর দিকে গেল, পৃথিবীটা আপেলের দিকে গেল না, কেন, পৃথিবীর অ্যাক্সিলারেশন জিরো, অ্যাপেলের অ্যাক্সিলারেশন থাকছে। তাহলে কি পেলাম, নিউটনের সেকেন্ড ল আমাকে বলল যে অ্যাপেলটা নিচে এসে পড়লো, পৃথিবীটা যেখানে ছিল সেখানেই থাকলো। ক্লিয়ার হলো এটা? কি করে পেলাম আমরা, ডিউ টু নিউটন সেকেন্ড ল থেকে আমরা এটা প্রুফ করে পেলাম। খুবই সোজা এটা। ঠিক আছে, এবার যে কতটা অ্যাক্সিলারেট নিচে করলো সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। যে অ্যাপেল কোন অ্যাক্সিলারেশন নিয়ে নিচে নামছে সেটা হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। ঠিক আছে, আমরা সেটা একটু পরে ডিসকাস করছি, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি কি। তো আমরা এবার ডিসকাস করব, ধরো সিস্টেমে অনেকগুলো পার্টিকেল আছে,
একটা সিস্টেমে যদি অনেকগুলো পার্টিকেলস থাকে তাহলে কি হয়? ধরুন একটা সিস্টেমের মধ্যে অনেকগুলো ডট 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 অনেকগুলো পার্টিকেলস আছে। এটার নাম দিলাম 1 2 3 4, তাহলে একটা দিলাম n নাম্বার অফ পার্টিকেলস, তাহলে যদি ইনফাইনাইট নাম্বার অফ পার্টিকেলস থাকতে পারে। এবার আমরা চেক করব এই ওয়ান পার্টিকেলের সাথে প্রত্যেকটা পার্টিকেল গ্র্যাভিটেশনাল ফোর্স মানে এফ এর ভ্যালু কি হবে। ঠিক আছে, গ্র্যাভিটির ভ্যালুটা কি হবে আর গ্র্যাভিটেশনের ভ্যালুটা কি হবে সেটা আমরা চেক করব। তাহলে কি কি পাচ্ছি দেখো, এফ 1 2 একটা হবে, সেটার ভ্যালু কি পাবো যদি ভেক্টর দিতে পারি, সেটা হচ্ছে জি m1 m2 r12, আর ভেক্টর না দিলেও চলবে এখানে, আর দুটো তো ডিরেকশন আইদার পজিটিভ যাবে বা ব্যাক করে, বাড়িতে কিছু হবে না। তাহলে দিলাম f13, তাহলে কি হবে জি m1 m3 বাই r13, f14 তাহলে কি হবে জি m1 m4 বাই r14। আচ্ছা, যদি ভেক্টর সাইন দিই তাহলে কিন্তু আমাকে ইউনিট ভেক্টরটাও দিতে হবে কোন ডিরেকশন ওয়াইজ যাচ্ছে, যেহেতু f12 বুঝতেই পারছি যে r12 ক্যাপি হবে। ঠিক আছে, তাহলে ডট ডট করতে 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 কোথায় এলাম, f1n g m1 m of n বাই r1n। ঠিক আছে, তার মানে কি পাচ্ছি এবার টোটাল, তাহলে কি হচ্ছে f1 এর সাথে পার্টিকেল 1 এর সাথে প্রত্যেকটা পার্টিকেল, হ্যাঁ, তাহলে গ্র্যাভিটির ফোর্স টোটাল ফোর্স কি হবে f1 টোটাল কি হবে দেখি, তাহলে সাম অফ দ্য ফোর্সেস, মানে গ্র্যাভিটেশন আমাদের প্রিন্সিপাল অফ সুপারপজিশন থিওরেমটাকে ওবে করে। তাহলে কি পাচ্ছি আমি f12 f13 f14 ডট 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 f1n, তাহলে কি পাচ্ছি এখান থেকে আমি f1 টোটাল পড়ে থাকছে সামেশন অফ i ইকুয়াল টু 1 টু ইনফাইনাইট বা n নাম্বার অফ পার্টিকেলস দিয়ে রাখলাম 1 টু n, if 1টা ফিক্সড আর i, এই আইটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমি টোটাল ফোর্সটা বার করলাম ফ্রম পার্টিকেল 1 এর সাথে বাকি পার্টিকেলগুলোর কি ফোর্সে বা কি টানে এরা ধরে রাখছে বা কি বল দিয়ে এরা ধরে রাখছে নিজেদেরকে। ঠিক আছে, এবার তার 2 নম্বরের ক্ষেত্রেও তাই হবে f2 টোটাল, তাহলে কি হবে ধরো এরকম সিম্পল ft tot দ্যাট ইজ ইকুয়াল সামেশন i ইকুয়াল টু 1 টু n f2i, 3 ক্ষেত্রেও তাই হবে, মানে এই সো অন এইভাবে চলতে থাকবে। তা ঠিক আছে, আমরা বুঝতে পারলাম, জানলাম এবার যে গ্রুপ অফ পার্টিকেলসের ক্ষেত্রে আমাদের গ্র্যাভিটেশন ফোর্সের ভ্যালুটা কি করে ক্যালকুলেট করব, টোটাল গ্র্যাভিটেশনাল ফোর্স। ঠিক আছে, এবার আমরা ডিসকাস করব গ্র্যাভিটেশন নিয়ার আর্থ সারফেস। ওকে, এবার আমরা পড়ছিলাম গ্র্যাভিটেশন নিয়ার আর্থ সারফেস। তো আমি একটা চার্ট বানিয়ে রেখেছি এখানে, যে যত আর্থ সারফেসের উপরে উঠবো, আমরা পৃথিবী কোথায় থাকি, পৃথিবীর উপরে থাকি, এই জায়গাটা আমরা থাকি, এর থেকে সারফেস থেকে যত উপরে যাব গ্র্যাভিটেশনের ভ্যালু কিভাবে চেঞ্জ হচ্ছে, মানে এই জি অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা আমরা একটু এই টেবিল থেকে দেখে নিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের। ধরো অল্টিটিউড হচ্ছে যখন 0 কিলোমিটার, মানে ধরো একদম সি লেভেল বা সমুদ্রের ধারে বা আর্থ সারফেস, এখানে আমাদের অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির ভ্যালু হচ্ছে 9.83। এবার ধরো আরেকটু উপরে উঠলাম 8.8 কিলোমিটার মাউন্ট এভারেস্ট। ঠিক আছে, সেখানে আমরা এজির ভ্যালু হচ্ছে 9.80। আরেকটু উপরে উঠলাম, সেটা হচ্ছে 36.6 কিলোমিটার, সেখানে এজির ভ্যালু হচ্ছে 9.71। একটা বেলুন, ক্রিড বেলুন কতটা উপরে উঠতে পারে। আর 400 কিলোমিটার,
শাটেল অরবিট, স্পেস শাটেল অরবিট, সেটা হচ্ছে 8.70 AG। আরও উপরে কমিউনিকেশন স্যাটেলাইট যেখানে থাকে সেখানে হচ্ছে আমার 35,700 কিলোমিটার আর্থ সারফেস থেকে বা সি লেভেল থেকে, সেটার ভ্যালু হচ্ছে আমার এজির ভ্যালু হবে 0.225। মানে আমরা কি কনক্লুশনে এখান থেকে আসতে পারলাম, যে আমরা আর্থ সারফেস থেকে যত উপরে উঠবো আমার এজির ভ্যালু তত কমছে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে মানে সারফেসে যত উপরে যাব তত এজির ভ্যালু তত কমবে। এবার এই পৃথিবীর বাইরে এই আর্থ সারফেসের উপরে যে গ্র্যাভিটির যে একটা কিভাবে চেঞ্জ হলো তার ইকুয়েশন, সেটা আমরা একটু ডিরাইভ করব। ঠিক আছে, এটা মনে রাখলে বা একটু দেখলে তাহলে বুঝতে পারবে যে কীভাবে গ্র্যাভিটেশনটা যত উপরে গেলে কমছে কীভাবে। ঠিক আছে, সেটাই এর জন্য এক্সাম মুখস্থ করতে হবে না, তার জন্য এটাকে অবশ্যই। তাহলে আমরা এফ এর ভ্যালু কি জানি? এফ এর ভ্যালু আমরা এটা মুছে দিচ্ছি এটা। ঠিক আছে, এটা জাস্ট একটু মনে রাখার জন্য যে আর্থের সারফেসের উপরে যত উপরে যায় না কেন আমার এজির ভ্যালু তত কমবে। ঠিক আছে, তাহলে আমরা এফ কি জানি? এফ হচ্ছে জি মাস অফ আর্থ, মাস অফ বডি বা যা একটা হিউম্যান বডি দাও এ বাই আর স্কোয়ার, এদের মধ্যে সেপারেশন। ধরো লোকটা এবার এখানটায় আছে, এই লোকটা বা কোনো পার্টিকেল সে এখন কোথায় আছে, সে এখন এই জায়গাটায় যদি থাকে, ধরো এরকম একটা জায়গায়, তাহলে কি হবে দেখি আমরা যে জি ইকুয়াল টু এফ ইকুয়াল টু জি এম টাইমস মানে মাস অফ আর্থ, মাস অফ স্মল বডি বাই এদের সেপারেশন তার স্কোয়ার। ঠিক আছে, ইফ এ পার্টিকেল ইজ রিলিজ অ্যান্ড ফল টুয়ার্ডস দ্য আর্থ সেন্টার, এইবার যদি এখান থেকে লোকটা যদি জাম্প করে তাহলে কি হবে, একটা নিচের দিকে টান থাকবে, সেটা হচ্ছে এফ ইকুয়াল টু এম এ জি, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি নিয়ে সে নিচে পড়বে। আর যখন উপর থেকে নিচে পড়বে সে ভ্যালুটা কি আস্তে আস্তে বাড়তে থাকবে। তখন আমরা কি পাচ্ছি, এর ভ্যালু আর এর ভ্যালু দুটো সমান। কেন আমি বলছি, এটা যদি সে আপেল হয়ে থাকে, আগের কনসেপ্ট, এটা যদি আপেল হয়ে থাকে এ কী হবে, নিচের দিকে নামবে, কারণ আর্থের যে মাস অনেক বেশি, আর সেখানে এই লোকটা বা পার্টিকেল যারই মাস দাঁড়ানো সেটা একদম নেগলিজিবল, পুরো জিরো ধরে নাও। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি আমরা, তাহলে এই এফ ইকুয়াল টু এই এফ, তাহলে কি পাচ্ছি দেখো, জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার ইকুয়াল টু স্মল এম টাইমস এ জি। তাহলে কি হবে দেখো, এখান থেকে দুটো ফোর্স ইকুয়াল, কেন এ যে নিচে ফোর্স পড়ছে আর আর্থ যে ফোর্স দিকে টেনে রাখছে, দুটো ফোর্সই হচ্ছে সেম, ওই আপেলের মতোই। তাহলে কি হচ্ছে দেখো, তাহলে এই এম কেটে গেল, তাহলে পড়ে থাকছে আমার জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার ইকুয়াল টু এ জি। তাহলে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি আমি কি পেলাম, জি টাইমস ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার। তাহলে এর থেকে কি দেখতে পারি, এই সেপারেশনটা মাস, আর্থের মাস কনস্ট্যান্ট, চেঞ্জ হবে না, জি এর ভ্যালুও কনস্ট্যান্ট, তাহলে এ জি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল আর স্কোয়ার। তাহলে এই আর এর ভ্যালু যত বাড়বে, যদি গ্রাফে প্লট করি তাহলে কি পাবো দেখো, যদি এটাকে আমি প্লট করি তাহলে দেখো, ইফ আমি এ জি আর আর এর ভ্যালু যদি প্লট করি তাহলে কি হবে দেখি, যদি এটাকে আমি ধরে নিলাম, এই দুটোর ভ্যালু ধরে নিলাম আমি 1 কনস্ট্যান্ট, 1 ধরে নিলাম, লেট ক্যাপিটাল জি টাইমস ক্যাপিটাল এম 1, তাহলে কি পাচ্ছি, এ জি ইকুয়াল টু 1 বাই আর স্কোয়ার। তাহলে গ্রাফ প্লট যদি করি এখানে তাহলে কি পাচ্ছি দেখো, উপরে দিলাম এ জি, নিচে দিলাম আর স্কোয়ার। ঠিক আছে,
যখন বা এজি বাই আর, যদি এজি আর আর এর মধ্যে যদি গ্রাফ প্লট করি, যখন আর 1 এজির ভ্যালু 1, যখন আর 2 এজির ভ্যালু তখন কত হচ্ছে 2 স্কোয়ার মানে 4, 1/4 0.25। এবার আমি দিলাম আর এর ভ্যালু 4 দিই, তার ক্যালকুলেশন খুব ইজি হবে। 4 মিনস বাবা অনেক বেশি হয়ে যাচ্ছে, 3 দিই, 9 মিনস হচ্ছে 1/9, 1/9 মিনস ওই 0. অ্যাপ্রক্স 1 যদি এই তিনটেই প্লট করি তাহলে কি পাচ্ছি দেখো, তাহলে পাবো আমরা, যদি আর আমি এদিকে প্লট করি আর এদিকে যদি এজি প্লট করি তাহলে কি পাচ্ছি, ধরো 1 2 3, এজির ভ্যালু হচ্ছে ম্যাক্সিমাম যাচ্ছে 1, তারপরে দিলাম 0.5, হাফ, তারপরে এটা দিলাম মিডিল 0.25, এর মিডিল তার থেকেও একটু কম, এটা হচ্ছে 0.11। তাহলে দেখো যখন 1 তোর এর ভ্যালু হচ্ছে 1, মানে এইখানে একটা পয়েন্ট পেলাম, যখন 2 তখন পেলাম 0.25, যখন 3 তখন পেলাম এইখানটায়। তাহলে কার্ভটা দেখতে কেমন লাগছে আমার, এরকম। ঠিক আছে, তাহলে কার্ভটা দেখতে লাগছে এরকম, মানে আর এর ভ্যালু যত বাড়ছে এজির ভ্যালু তত কমছে। দেখো আর যত বাড়ছে এজির ভ্যালু তত কমছে, এ নিচের দিকে চলে আসছে, এ এদিকে যত যাচ্ছে, বা আর যখন যত কমছে এজির ভ্যালু তত বাড়ছে। তো বোঝা গেল গ্রাফটা থেকে? তাহলে আমরা কি পেলাম, এজি ভ্যালু হচ্ছে আমার ইনভার্সলি প্রপোর্শনাল আর স্কোয়ার, সেপারেশন বিটুইন এই বডিটা আর আর্থের মধ্যে যে সেপারেশনটা থাকছে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলাম কি, যে আমরা আর্থ থেকে যত উপরে উঠবো, ওই টেবিলটা মনে করে দেখো, এজির ভ্যালু অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি কমে যাবে। ঠিক আছে, এবার আরো কিছু কম্পোনেন্ট টার্মস থাকছে যেটা এজি ভ্যালুর উপর বারবার কমবে, তারপর ডিপেন্ড করে যাচ্ছে। এটা আমি ম্যাথমেটিক্যালি একটা ইকুয়েশন প্রুফ করলাম, বা দেখলাম এখানে কমছে। আরও কিছু টার্ম আছে, যেমন ধরো বলছে যে আর্থ মাস ইজ নট ডিস্ট্রিবিউটেড ইউনিফর্মলি, আর্থের মাসটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড নয়। 2 নম্বর, আর্থ ইজ নট এ পারফেক্ট স্ফিয়ার, আর্থ কিন্তু একটা পুরো স্ফিয়ার নয়, পারফেক্ট গোলক নয়। পড়েছি যে উপরের দিকটা পোলস এরিয়াটা একটু চাপা আর ইকুয়েটারটা একটু স্প্রেড করা। ঠিক আছে, ওই অনেকটা ধরো এরকম, আমরা জিওগ্রাফিতে পড়েছি, এত বাজেও নয়, অনেকটা এরকম। মানে এইটা যদি হয় এক্স আর এটা তাহলে হবে এক্স প্লাস 21 কিলোমিটার, এটা যদি এক্স কিলোমিটার হয়, এটা যদি এক্স কিলোমিটার হয় তাহলে এটা হবে এক্স প্লাস 21, মানে টোটালটা। তার মানে কি, আর্থের সেন্টার থেকে যে রেডিয়াসটা সেটা কিন্তু সব জায়গায় সমান নয়, তার জন্য কিন্তু গ্র্যাভিটি বা অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির ভ্যালু কিন্তু চেঞ্জ হবে। ঠিক আছে, থার্ড কি বলছে, আর্থ রোটেটস, আর্থ কিন্তু কেপলারস ল, পৃথিবী কিন্তু থেমে নেই, পৃথিবী ঘুরছে, সেন্টারে সূর্যকে রেখে পৃথিবী কিন্তু বনবন করে ঘুরে বেড়াচ্ছে। কি আর্থ মাস, আরো 3টে ফ্যাক্টর কি বলেছি আমি, 1 নম্বর ফ্যাক্টর কি বলছে, আর্থের মাস ইজ নট ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড। তো কি পেলাম, আর্থ মাস is not uniformly
uniformly distributed. আর্থের মাস সব জায়গায় ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড নয়, তার ফলে কি হচ্ছে, যে ডেনসিটি বা মাস পার ভলিউম, ডেনসিটির ভ্যালু তাহলে কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। তাহলে আর্থে ডেনসিটি ডি এর ভ্যালু এম বাই ভি মাস বাই ভলিউম বা মাস পার ভলিউম, তাহলে ভ্যারি করে যাচ্ছে, সব জায়গায় সমান ডেনসিটি নয়, কোথাও ডেনসিটি বেশি, কোথাও ডেনসিটি কম। তাহলে ডেনসিটির উপর ডিপেন্ড করে আমার এজির ভ্যালু কিন্তু গ্র্যাভিটেশনের ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে। অ্যান্ড ফ্রম দ্য ডেনসিটি অফ দ্য crust varies the region to region over the earth surface, and this the g varies from region to region. তো g এর ভ্যালুটা আমার রিজন টু রিজন চেঞ্জ হয়ে যাচ্ছে। সেকেন্ড কি বলেছি, সেকেন্ড হচ্ছে আমার আর্থ ইজ নট এ পারফেক্ট স্ফিয়ার। আর্থ is no, earth তো মানুষ না, earth is not a perfect sphere. Earth is not a perfect sphere. আমরা জিওগ্রাফিতে পড়েছি যে আর্থ গোল নয় বা পারফেক্ট স্ফিয়ার নয়। তাহলে কি হয়, আর্থের পোল এরিয়া দুটো একটু চাপা থাকে আর ইকুয়েটর এরিয়াটাও একটা স্প্রেড করা থাকে। কতটা বেশি, 21 কিলোমিটার প্লাস 21 কিলোমিটার বেশি। ঠিক আছে, তার ফলে কি হলো, তাহলে কি যে আর্থ ইজ অ্যাপ্রক্সিমেটলি বা ইলিপস বা ইলিপ্টয়েড ellipse and flatten the poles and bulging the equator. The flatten the pole and bulging the equator, the middle, and the equatorial radius, তাহলে রেডিয়াসটা কি হচ্ছে, মোর দ্যান 21 কিলোমিটার বেশি, ওইটা আগে বলেছিলাম আমি। তাহলে দেখেছি অ্যাজ ইউ মুভ ফ্রম দ্য অ্যাকচুয়াল দ্য গেটিং দ্য ক্লোজার টু দ্য সেন্টার অফ দ্য আর্থ, তাহলে যদি আমি পৃথিবীর মাঝখানে আসতে শুরু করি, তাহলে এখানে আসতে কম সময় লাগবে, এখান দিয়ে যেতে বেশি সময় লাগবে। তো সেই মতো করে কিন্তু আমার জি এর ভ্যালুটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, জি এর ভ্যালুটাও আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর থার্ড কি, থার্ড হচ্ছে আর্থ রোটেটস। আর্থ ইজ রোটেটিং, ইজ রোটেটিং, পৃথিবী ঘুরছে, ইউনিভার্সাল ট্রু। দেখি বলছে রোটেশন অ্যাক্সিস রান থ্রু দ্য নর্থ টু সাউথ পোলস ফ্রম দ্য আর্থ অ্যান্ড অবজেক্ট লোকেটেড অ্যান্ড দ্য আর্থ সার্ফেস এনিওয়ার এক্সপেক্ট অফ দোজ পোলস রোটেট। ধরো তুমি একটা লোক কখন এখানে দাঁড়িয়েছিল, একটা দাঁড়িয়ে রয়েছে, এ তো ঘুরছে, আমি এখানে লোকেট করলাম, কিছুক্ষণ পরে দেখলাম আবার এখানে চলে গেল, ক্যালকুলেশন উল্টো হয়ে গেল, বা কিছুক্ষণ পরে দেখলাম আবার ওদিকে চলে গেল। তাহলে এক্সপেক্ট সে যদি পোল এরিয়া ছাড়, সে যদি এখানটা না দাঁড়িয়ে থাকে বা যে কোনো জায়গায় দাঁড়াক না কেন, উপরে বা নিচে আর্থ রোটেট করছে, তার মানে তার পজিশনটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, পজিশনটাও ভ্যারি করে যাচ্ছে। ইফ তা যদি পোল এরিয়া স্ট্যান্ড না করে, তাহলে পজিশনটা যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে আমার জি এর ভ্যালুটাও চেঞ্জ হয়ে যাবে। তাহলে কি পাচ্ছে, এনিওয়ার এক্সপেক্ট দ্য পোলস মাস্ট রোটেট এ সার্কেল অ্যাবাউট দ্য রোটেশন অ্যাক্সিস, that thus the must have a centripetal acceleration directed towards the center of the circle. তো অ্যাক্সিলারেশনে কি হয়, দুটো কম্পোনেন্ট থাকে, একটা হচ্ছে ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট আর একটা হচ্ছে আমার রেডিয়াল কম্পোনেন্ট। তো রেডিয়াল কম্পোনেন্টটা কি বলছে, আমার সেন্টিপিটাল ফোর্স, রেডিয়াল কম্পোনেন্টটা হচ্ছে অ্যাক্সিলারেশন সেন্টিপিটাল ফোর্স, মানে ভিতরের দিকে সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন যেটা আর্থের সেন্টারের দিকে যাচ্ছে, আর একটা ট্যানজেনশিয়াল যেটা এদিকে বেরোচ্ছে, যদি অ্যাক্সিলারেশন কনসিডারেশন করি। ঠিক আছে, এটা মনে করে দেখো, আমরা আগের লেকচারে ডিসকাস করেছিলাম, কার্ডে কিন্তু লিঙ্ক পেয়ে যাও, আগে দেখে নেবে যে অ্যাক্সিলারেশন দুটো কম্পোনেন্ট কী করে হয়, তোমার ডেসক্রিপশনও দেখা থাকবে। তো এই পরপর লেকচারগুলো দেখলে তাদেরকে বুঝতে খুব সুবিধা হয়। ঠিক আছে, তো আর্থ ইজ রোটেটিং, তোমার দেখো যে সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন, আর্থ ইজ অ্যাক্সিলারেশন ডিরেক্টেড টুয়ার্ডস দ্য সেন্টার অফ এ সার্কেল, this centripetal acceleration requires the centripetal net force that is also directed towards the center.
তাই কি টুয়ার্ডস দ্য সেন্টারে এটা ফোর্স থাকছে, যার জন্য আমার জি এর ভ্যালু চেঞ্জ হচ্ছে। তো এইটাকে আমরা একটা ডায়াগ্রাম দিয়ে একটা ইকুয়েশন দিয়ে একটু ডেসক্রাইব করি, যাতে আমার একটু বুঝতে সুবিধা হয়। এই তিনটেকেই মুছে দিলাম এটা, ঠিক আছে। তাহলে ধরো এটা আর্থ, ঠিক আছে। আর্থের উপরে একটা বস্তু বা বক্স, ঠিক আছে। এটা ধরো নর্থ পোল, ওদিকে দাও সাউথ পোল, এটা ধরো আর রেডিয়াস। ধরলাম আর্থটা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করছে, এদিক যাচ্ছে, এইদিকে রোটেট করছে, ঠিক আছে। এবার তাহলে কি হবে, আমরা ফ্রি বডি ডায়াগ্রাম তৈরি করি। যদি আমরা একটা ফ্রি বডি ডায়াগ্রাম তৈরি করি তাহলে কি দেখতে পাবো? ফ্রি বডি ডায়াগ্রাম হচ্ছে, তাহলে দেখো, যদি এটা এই বক্সটা মিডিল পয়েন্ট ধরি, এটাকে মিডিল পয়েন্ট কনসিডার করি, তাহলে হবে একটা আমার নিচের দিকে ফোর্স থাকবে, সেটা দিলাম আমি এম এ জি, যেটা কোন দিকে থাকবে, আর্থ সেন্টারের দিকে, পৃথিবীর দিকে থাকবে। একটা তাহলে কি হবে, একটা নর্মাল ফোর্স এফ এন, যেটা একদম নর্মালি সারফেসের সাথে নর্মাল বাইরে বেরিয়ে যাচ্ছে, এফ এন, ঠিক আছে। এবার কোন দিকে যাবে, আর্থের মাস বেশি, এর মাস অনেক কম, একটা এ, বক্সটা অ্যাক্সিলারেট করবে কোন দিকে, নিচের দিকে, আর্থের সেন্টারের দিকে, ঠিক আছে। তাহলে আমরা কি পাবো এখান থেকে, দেখো, তাহলে এ আর যদি নিচের দিকে যায় তাহলে কি হবে, এ অ্যাক্সিলারেট করবে, মানে রেডিয়াল অ্যাক্সিলারেশন, মানে সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন। তো সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন আমরা কি জানি, এ আর আমরা আগের লেকচারে পড়েছি, এ আর হচ্ছে যেটি আর্থ সেন্টারের দিকে যাচ্ছে তাহলে হয় মাইনাস ওমেগা স্কোয়ার রেডিয়াস ক্যাপিটাল আর, ওমেগা স্কোয়ার রেডিয়াস ক্যাপিটাল আর। এই এ আর এটা কেন, এটা রেডিয়াল কম্পোনেন্ট, তাহলে আমরা কি পাচ্ছি, এফ এন নর্মাল, আর একটু উপর দিকে করি, এফ এন নর্মাল, এম এ জি এই নিচের দিকে বোথ আর ইন অপোজিট ডিরেকশন ইকুয়াল টু এম এ আর কে আমি লিখতে পারি মাইনাস ওমেগা স্কোয়ার আর, ঠিক আছে। এবার আমি এফ এন কে কি লিখতে পারি, এম জি, জি এর ভ্যালু সেই জি, মাইনাস এম এ জি ইকুয়াল টু এম, এই মাইনাসটা বার করলাম, ওমেগা স্কোয়ার ক্যাপিটাল আর। আচ্ছা, এরপরে আমি একটু বুঝিয়ে দেবো যে এই জি আর এই এজির মধ্যে কি ডিফারেন্স, খুবই স্মল, খুব চেঞ্জ, খুবই স্মল, ইগনোর করা যেতে পারে এটাকে, কিন্তু আমরা এখানে সেটা কনসিডার করছি। তাহলে কি পাচ্ছি, ধরো যদি আমি এম কমন নিই তাহলে কি পাচ্ছি, জি মাইনাস এ জি মাইনাস এম ওমেগা স্কোয়ার টাইমস ক্যাপিটাল আর, এই এম কেটে গেল, তাহলে পরে থেকে জি মাইনাস এ জি ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার টাইমস আর, বক্স করে দাও, এটাও হতে পারে, বা জি, এই মাইনাসটাকে সরানোর জন্য আমি এ জিটাকে এদিকে পাঠিয়ে দিলাম, মাইনাস ওমেগা স্কোয়ার আর। তাহলে এই জিটা কি, এই জিটা হচ্ছে মেজার্ড ওয়েট, বা যদি বোথ সাইডে এম দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি পাবো, যদি এম দিয়ে মাল্টিপ্লাই করে দিই সব দিকে তাহলে এম জিটা হচ্ছে কি, আমার এই এম জিটা হচ্ছে মেজার্ড ওয়েট, মেজার করছে এটা, এটা হচ্ছে মেজার্ড ওয়েট ইকুয়াল টু এম এ জি, এম এ জিতে তাহলে কি হচ্ছে, ম্যাগনিটিউড অফ দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স, এটা হচ্ছে
magnitude of gravitational force মাইনাস m ওমেগা স্কোয়ার আর, এটা হচ্ছে আমার মাস টাইম সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন। তাহলে এটা হচ্ছে আমার মাস টাইমস সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। ঠিক আছে, মানে রেডিয়াল অ্যাক্সিলারেশন, একসাথে দুটো কম্পোনেন্ট, একটা ট্যানজেনশিয়াল আর রেডিয়াল, এটা হচ্ছে রেডিয়াল। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম ইজিলি। তাহলে এখান থেকে দেখো আমি কী পাচ্ছি, যদি এটা জি ধরি, যদি এটাকে জি ধরি, এবার এটাকে কী করে উইদাউট এম, তাহলে কী লিখবো, জিটা তাহলে কী হবে, জিটা হবে ফ্রি ফল অ্যাক্সিলারেশন। এই জি মানে হচ্ছে, এবার ডিফাইন করছি, এই জি মানে হচ্ছে ফ্রি ফল অ্যাক্সিলারেশন, এটা মানে হচ্ছে ফ্রি ফল অ্যাক্সিলারেশন। এই এজিটা তাহলে কি হলো, এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। আর ওমেগা স্কোয়ার আর তাহলে কি হচ্ছে সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন। পিটাল অ্যাক্সিলারেশন, তাহলে ক্লিয়ার হলো। তাহলে জি মানে হচ্ছে স্মল জি কি ডিফাইন করছে, ফ্রি ফল অ্যাক্সিলারেশন। এই জি কি ডিফাইন করছে, গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। আর ওমেগা স্কোয়ার ডিফাইন করছে কি, সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন। ঠিক আছে, আর আমরা ধরো এইখান থেকে যদি আমরা এইটা করি, যদি ফ্রি ফল অ্যাক্সিলারেশন যদি বার করি, মুছে দিচ্ছি নিচেরটা। ঠিক আছে, দেখো যদি আমরা ফ্রি ফল অ্যাক্সিলারেশন বার করতে চাই, জি ইকুয়াল টু এ জি মাইনাস ওমেগা স্কোয়ার টাইমস আর। ঠিক আছে, এইবার এই ওমেগা স্কোয়ার আর এর ভ্যালুটা খুবই ছোট হয়। ঠিক আছে, কিরম চেঞ্জ হয়, ইন পোল এরিয়া বা ইকুয়েটর এরিয়া। ঠিক আছে, এই ওমেগা স্কোয়ার আর এর ভ্যালুটা খুবই ছোট, তাই জন্য দেখবে এই দুটোর ভ্যালু প্রায় সমান হয়ে যায়। যদি ক্যালকুলেট করে দেখবে এটা কি আসবে তোমার, দ্য ডিফারেন্স বিটুইন দ্য অ্যাক্সিলারেশন জি অ্যান্ড এ জি ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার আর। তো ডিফারেন্স করলে তাহলে কি পাচ্ছি, এ জিটা দেখো মাইনাস জি, সেটা হচ্ছে ওমেগা স্কোয়ার আর। ঠিক আছে, ইন ইকুয়েটর এরিয়া একটা পাবো, একটা পোলে পাবো, কি হয় দেখি একটু আমরা পড়ে নিই। ডিফারেন্স বিটুইন দ্য অ্যাক্সিলারেশন জি অ্যান্ড এ জি অ্যান্ড জি is equal to omega square r and the greatest on the equator, and for that reason radius of the circle travel for the greatest of the sphere. To find the difference we can use the omega equal to delta theta by delta t, omega equal to delta theta by delta t মানে angular velocity, and the earth radius হচ্ছে আমার 6.67 into 10 to the power 6 meter. Radius of earth, এটা হচ্ছে আর্থের রেডিয়াস। ফর ওয়ান রোটেশন থিটা ইকুয়াল টু 2 পাই র্যাড, যদি একটা রোটেশন জন্য থিটা ভ্যালু 2 পাই র্যাড যদি হয়, অ্যান্ড দ্য টাইম টু ডেল্টা টি অ্যাবাউট 24 আওয়ার্স ইউজিং দিস ভ্যালু, কনভার্টিং দ্য আওয়ার পার সেকেন্ড, উই ফাইন্ড দ্য জি ইজ লেস দেন এ জি বাই অনলি 0.034 মিটার পার সেকেন্ড স্কোয়ার, স্মল কম্পেয়ার টু দ্য 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো কী কী পেলাম, যদি আর্থের রেডিয়াসকে তুমি কনসিডার করো, ভ্যালু বলে দিচ্ছি, 6.37 টাইমস 10 to the power 6 মিটার। আর ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, মিনস ডেল্টা থিটা বাই ডেল্টা টি, যদি ধরে নিই আর্থ রোটেট করছে, থিটা ইজ 2 পাই র্যাড, টাইম টু ডেল্টা টি অ্যাবাউট 24 আওয়ার, থিটা হচ্ছে 2 পাই র্যাড আর টাইম পিরিয়ড হচ্ছে 24 আওয়ার্স, মিনস 1 ডে। তাহলে আমরা যদি বসে ক্যালকুলেট করি তাহলে দেখবে তোমার এই দুটো
ডিফারেন্স মানে মিনস ওমেগা স্কোয়ার আর এর ভ্যালু আসবে, করে দেখবে এটা 0.034 মিটার পার সেকেন্ড স্কোয়ার, যেটা অ্যাক্সিলারেশন। আর যেটার ভ্যালু, যেটা যদি অ্যাডও যদি করি, যেটা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এর চেয়ে অনেক 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 বেশি 0.034 এর থেকে। ঠিক আছে, তাহলে বোঝা গেল তাহলে এই জি আর এই জি দুটো কি জিনিস, তাহলে পার্থক্যটা কি? এটা ফ্রি ফল অ্যাক্সিলারেশন, ফ্রি ফল প্রত্যেকটা ধরলাম, ফ্রি ফলটা কি, এই ছেড়ে দিলাম এই পড়লো, দ্যাটস দ্য ফ্রি ফল অ্যাক্সিলারেশন। এই ছুড়লাম এই পড়লো, দ্যাটস দ্য ফ্রি ফল অ্যাক্সিলারেশন। এই যে পড়ছে এটাও যা, আর এই পৃথিবী যেটা টানছে, ফ্রি ফল মানে কেউ বাধা দিচ্ছে না, এটা হচ্ছে ফ্রি ফল। আবার এটাকে আমি সেমভাবে ডিসক্রাইব করতে পারি, আর্থ এটাকে টানছে, আমি মাঝখানে ধরে নিলাম। ঠিক আছে, আর্থ যেটা টানছে সেটা হচ্ছে গ্র্যাভিটেশন অ্যাক্সিলারেশন, আর এই যে বস্তুটা ওপর থেকে নিচে যেটা পড়ছে সেটা হচ্ছে ফ্রি ফল অ্যাক্সিলারেশন। প্রায় দুটোই সেম, আমি কিভাবে ডেসক্রাইব করছি জিনিসটাকে সেটা হচ্ছে পার্থক্য। তাই জন্য দুটোর ভ্যালু ডিফারেন্স হয় খুব কম, 0.034 মিটার পার সেকেন্ড, যা 9.8 এর রেসপেক্টে খুবই ছোটো, একদম নেগলিজিবল। তো আজকে ক্লাসটা এখানেই শেষ করলাম। কারোর যদি কোথাও অসুবিধা থেকে থাকে, বুঝতে অসুবিধা হয় কমেন্টে বলবে, আমি কিন্তু আবার বুঝিয়ে দেবো। ঠিক আছে, মন দিয়ে পড়বে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, রেড বাটনটা প্রেস করে দাও, আর বেল আইকনটা ক্লিক করে দাও, আর বন্ধুদের সাথে যত পারো ভিডিওটা শেয়ার করো, আর ভিডিওটাকে লাইক করে দাও, আর কার কেমন কি লাগলো কমেন্টে বলো। ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।